আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজকে আমি এসেছি আপনাদেরকে একটা মর্মান্তিক ঘটনা বলবো। যা আসলে শুধু নিজের কষ্ট না, মানে সবকিছুতেই নিজের দেশের প্রতি আসলে খুবই মানে কষ্ট লাগে যে আমাদের দেশের পরিস্থিতি এরকম। তো যাই হোক, ঘটনাটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। শুনলে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে বা অনেক কিছুই জানা যাবে। যারা আপনারা বাহিরে যান না নিয়মিত, হঠাৎ যাচ্ছেন, এরকম পরিস্থিতিতে পড়তে পারেন, যেন আপনারা না পড়েন এবং আপনারা আগে থেকেই সচেতন থাকবেন। আসলে এরকম অহরহ ঘটনা প্রায়ই হয়। তো আমাদের সঙ্গে যেটা হয়েছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। প্রথমত আমরা চেন্নাইতে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম কয়েক মাস আগে। আমার ওয়াইফের কিছু সার্জারি-টার্জারি হয়। যাই হোক, সব কিছু মিলে আমরা সুন্দরভাবে চেন্নাই থেকে হসপিটাল থেকে আমরা চেন্নাই এয়ারপোর্টে ইমিগ্রেশন, বোর্ডিং পাস সব কিছু আমরা সম্পূর্ণ করলাম। করার পরে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে আমরা এয়ারে উঠেছিলাম। তো এয়ার সুন্দরভাবে ওঠার পরে সেই এয়ার ছিল ইন্ডিগো, মানে একটা ইন্ডিয়ান ফ্লাইট। তো ইন্ডিয়ান ফ্লাইটের একটা জিনিস, ডোমেস্টিক যেগুলো সেগুলোতে এবং ইন্টারন্যাশনালও যেরকম বাংলাদেশে খুব অল্প সময়ের জন্য জার্নিটা, সেরকম হলে কিন্তু আসলে তারা কিছুই ফ্রি খাওয়ায় না। তারা স্রেফ একটু পানি চাইলে দিবে, অল্প একটু, ওয়ান টাইম কাপে, আর এছাড়া কিনে খেতে হয়। আর বাংলাদেশে যেরকম ইউএস বাংলা আছে বা আদার্স যেই ফ্লাইটগুলো আছে বাংলাদেশি, বিজি বাংলাদেশ বিমান, আমরা কিন্তু আপ্যায়ন করাই, আমরাই বলছি আর কি। তো যাই হোক, তবে সার্ভিসটা তাদের বেশি ভালো। বাংলাদেশের ফ্লাইটগুলো ম্যাক্সিমাম এসি সমস্যা, এটা সমস্যা, ওটা সমস্যা লেগেই থাকে। তো এটা কোনো ব্যাপার না। তারপর দেশের বলে একটা আলাদা একটা আনন্দ লাগে যখন বাইরে থেকে যখন ফ্লাইটে উঠি, দেশের ফ্লাইটে উঠি, আসলে মনটা গর্বে ভরে যায় যে মনে হয় দেশেই আছি। আসলে দেশের নিজের মহল্লা থাকলেও, পাশের মহল্লায় গেলেও কিন্তু মনে হয় যে দূরে আসছি। কিন্তু বাহির থেকে আসলে দেশের ফ্লাইটটা চড়লেও, অন্য মাটিতে চড়লেও কিন্তু মনে হয় যে দেশেই আছি। যাই হোক, আমরা ইন্ডিগোতে অবশেষে খুব সুন্দরভাবে আমরা সব কিছু সম্পূর্ণ করে ইন্ডিগোতে আমরা চড়েছিলাম। তো ইন্ডিগোর সার্ভিস খুবই ভালো এবং খুব রাইট টাইমে তারা সার্ভিসটা দেয়। খুব রাইট টাইমে তারা যাত্রীদেরকে মানে এয়ারে উঠায় এবং রাইট টাইমেই পৌঁছায়। তো সব কিছু ভালো। সেখানে হুইল চেয়ার তারা দিল এবং আমার ওয়াইফকে খুব সুন্দরভাবে একজন গাইড করে এয়ার পর্যন্ত উঠায়ে দিল এবং খুব সুন্দরভাবে আমরা তাকে বসিয়ে দিল। তো সব কিছুই ঠিক চলছিল। তো সবচেয়ে বেশি যেটা খারাপ লাগলো, যেটা আসলে আমার জীবনে প্রথম, হয়তো অনেকের অনেক কিছুই আছে, হয়তো তারা তাদের চ্যানেল নাই বা শেয়ার করতে পারে না বা করে না। তো আমরা খুব সুন্দরভাবে বাংলাদেশে পৌঁছে গেলাম। তো পৌঁছানোর পর যে কাণ্ডটা ঘটলো, কারণ এর মাঝে কিন্তু জুলাই ২৪-এর আন্দোলনের পরেই কিন্তু ঘটনাটা। তো এতে কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়া একটা সমস্যা তো লেগেই আছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কী কারণে সমস্যাটা সেটা আসলে না এক্সপ্লেন করাই ভালো। কেউ বলে যে এটা ঠিক না, কেউ বলে এটা ঠিক। তো যাই হোক, যেহেতু মেজরিটি পার্সেন্ট বলে যে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কটা ঠিক না, তো সেটা কিছু বলার নেই। তো আমরা যখন বাংলাদেশে নামলাম, এয়ারটা ছিল কিন্তু ইন্ডিয়ার, আর আমরা নামলাম বাংলাদেশের মাটিতে। গণ্ডগোলটা সেখানেই বাধলো যে তারা যে সার্ভিসটা দিল, কিন্তু এখানে যারা কর্মী আছে বা ব্যবস্থাপনায় আছে, তারা কিন্তু এখানে পরিচালনা করে। বিমানটা আসার পর তারা সব কিছু তাদের হস্তে চলে যায় বা হাতে চলে যায়। তো আসার পরে দেখা গেল যে আমরা বেশ কয়েকটা রুগী ছিল। একটা রুগীর পায়ের ভাঙা ছিল, আরেকটার পেটের বোধহয় অপারেশন ছিল। এরকম ৩-৪টা ছিল। তো শেষ পর্যন্ত দেখি যে এখানে আসার পরে যে তাকে যে নামাবে আমার ওয়াইফকে, কোনো হুইল চেয়ার নেই। অবাক হয়ে গেলাম যে তারা গেট পর্যন্ত আগিয়ে দিল, কিন্তু এখান থেকে তারা কেউ নিবে না। আসলে এখন এটা কী কারণে? এটা কি ইন্ডিয়ান ফ্লাইট এইজন্যে? নাকি আমাদের ব্যবস্থাপনায় এত ঘাটতি পড়ে গেছে? খুবই কঠিন অবস্থা। আমার ওয়াইফকে নামাইতেই পারতেছি না, কারণ আমার ওয়াইফের প্রেগনেন্ট। আর এদিকে দেখা গেল যে যে লোকটা পা ভাঙ্গা, তাকে সেই ইন্ডিগোরই একটা
হুইল চেয়ার ছিল এয়ারের, সেটাতে করে কোনো রকম তাকে মানে ঘাড়ে করে নিয়ে তাকে নামালো। কিন্তু আমাদেরকে কেউ নামাচ্ছে না, সেইভাবে আমার ওয়াইফ আস্তে আস্তে করে নামলো, কিন্তু হুইল চেয়ার নেই। আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেল। কি বাংলাদেশ দেখছি আমি, একটা হুইল চেয়ার কেউ দিচ্ছে না, অথচ হুইল চেয়ার নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে, মানে সেগুলো টাকা দিয়ে নিতে হবে। অবাক কাণ্ড, নিজের দেশে সার্ভিস পাচ্ছি না, টাকা দিয়ে নিতে হবে, এ কেমন কথা? আমার মাথায় একেবারে ঠিক নেই। আমি অনেক গালিগালাজ করলাম, অনেক চিল্লাচিল্লি করলাম, ভাই কেন দিবেন না ভাই? এয়ার ইন্ডিগোর লোককে বলছি স্যার আমাদের এখানে কোনো কিছু করার নাই, এখন সব কিছু এরা পরিচালিত করে, সেখানে কেউ কথা শুনছে না। তারপরে এইভাবে চিল্লাচিল্লি করতে অনেক একেবারে মানে চিল্লাচিল্লি করলাম, পরে একটা বকাবকি করলাম, পরে একটা ছেলে এগিয়ে আসলো, স্যার কি চেয়ার লাগবে? আমি বলছি, কী দেশ দেখতেছি আমরা, আমরা সেখান থেকে সার্ভিস এত সুন্দরভাবে আসলো, আর এখানে এসে কিছুই নাই। পরে এরকম অনেক কষ্ট, আমার ওয়াইফ একেবারে সেই প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, কারণ তাকে হাঁটাচলা করা যাবে না, তার সমস্যা হতে পারে। আমার এত ট্রিটমেন্ট করে আমরা আসলাম, এখন যদি এইভাবে যদি না মানে ঠিকমতো না যায় আর যদি সমস্যা হয় তাহলে কি হবে? মানে আমার আসলে একেবারে আকাশ ভেঙে পড়ল। মানে আমি কি করব আমি আসলে বুঝতেই পারতেছিলাম না। অনেক বকাবকি করেছি, অনেক ইয়া করছি, কেউ কোনো কথাই শোনে না। পুলিশ সব দাঁড়িয়ে আছে, সব তামাশা দেখতেছে। শেষ পর্যন্ত একটা ছেলে এগিয়ে আসলো, তো সে বলল, স্যার আমি পৌঁছে দিচ্ছি। তার মানে তারা টাকা চাচ্ছে, আমি কি বলবো? শেষ পর্যন্ত সেই ছেলেটাকে নিয়ে খুব ভদ্র ছিল, তো চলো। তো এই চেয়ারটা নিয়েও আবার কাড়াকাড়ি, আরও তারাও নিবে। মানে কে নিবে না নিবে, ৩-৪ জন রুগী, মানে কঠিন অবস্থা, মানে যেটা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকা, এটা কোনো সভ্য দেশের কাণ্ড বা সভ্য মানে জাতি এইভাবে করতে পারে? অবশেষে যাই হোক, আমরা সেই ছেলেটাকে ম্যানেজ করলাম। আমি বুঝতে পারছি তাকে কিছু টাকা পয়সা দিতে হবে, কিন্তু সে চায়নি। তো শেষ পর্যন্ত আমরা আসলাম সেই মানে হুইল চেয়ারটা নিয়ে কোনোরকম। সেই হুইল চেয়ারটাও খুব একটা ভালো না। তারপরে আসলাম, আসার পরে ইমিগ্রেশন ফেস করলাম। তারপরে গাড়িতে সেই ট্যাক্সিও পাচ্ছি না। হ্যাঁ, অনেক কষ্ট করে সেই ট্যাক্সি, অনেক দাম চাচ্ছে, যেখানে চিন্তাই করা যায় না। ২,০০০ ৩,০০০, মানে রুগী দেখছে, হুইল চেয়ারে দেখছে। মানে মানে আপনারা কি বলবেন? মানে আর আমি কি বলবো? কারণ আমার পকেটে তো টাকা নেই। আমার তো একেবারে অবস্থা খুবই খারাপ। ২,০০০ ৩,০০০ এরকম প্রচুর টাকা যাচ্ছে। মানে সবাই একেবারে একজোট। যাই হোক, সবকিছু মিলায় অবশেষে ট্যাক্সিতে চড়লাম। ট্যাক্সিতে চড়ে মানে কারে চড়ে অবশেষে আমরা উবারে করে বাসায় আসলাম, এবং এসে আসলে এই রাগটা আমার মানে বিগত ১ মাস আসলে যায়নি। আমি সবসময় বলেছি যে আমরা বাইরে গেলে, কিন্তু ইন্ডিয়ায় গেলে তারা বলে যে তাদের সঙ্গে কথা বলি যে বাংলাদেশ, ও মানে কীভাবে জানি দেখে। আমি কিন্তু তাদের সঙ্গে অনেক মানে কথা কাটাকাটি করেছি যে আমাদের দেশ সোনার দেশ, আমার দেশের লোকজন অনেক ভালো, অনেক খারাপ। কিন্তু এত কিছু বড়াই করে, কারণ তখন গন্ডগোলটা খুব মানে তুঙ্গে, মানে এটা মানে ২৪-এর পরে। তো যাই হোক, তখন আমার মানে ৫ই আগস্টের পরে আমার আসলে কিছু বলার নেই। আমার খুবই খারাপ লেগেছিল যে আসলে আমরা মানে কি বলবো, যে বাহিরে আসলে মানুষ খারাপ বলে আমি গর্ববোধ করি, আমার দেশের মাটি, আসলে কিছুই করার নাই। যাই হোক, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। শেষ পর্যন্ত একটা ওয়েতে বাসায় আসা, তারপরে আমরা ২-৩ দিন পর মানে ডক্টরের কাছে যাই, আল্ট্রাসোনোগ্রাম করি। যাই হোক, সবকিছু ঠিক ছিল। তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত সবকিছু ঠিকমতো সম্পন্ন হয়েছিল, এবং আমরা সবকিছুই রিকভার করতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এবং আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দোয়া করেছেন, এবং আপনাদের কাছে একটাই বলি যে যারা এইভাবে মানে রেগুলার যান না বা কোনো রুগী বা ইয়ে নিয়ে যান, আপনারা কিন্তু আগে থেকেই প্রিপেয়ার মানে থাকবেন। যে আর একটা জিনিস ভুল হয়েছে, আমি যদি আগেই যদি তাকে টাকা পয়সা দিয়ে যদি রুগীকে নিয়ে আসতাম, তাহলে হয়তো ৫ মিনিটেই চলে আসতে পারতাম, কিন্তু আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে। কারণ আমি জানি যে আমাকে সার্ভিস দেবে। রেগুলার কিন্তু সেইভাবেই সার্ভিস দেয়, বা আমি দেখেছি। কিন্তু কেন যে এরকম হলো? তো যাই হোক, সবকিছু আপনারা আসলে সেই সময় আসলে আমার ঠিক হয়নি। টাকা পয়সা দিয়ে রিকভারি করা উচিত ছিল। পরে অবশ্য সেই ছেলেটিকে আমি ৳৫০০ দিয়েছিলাম বকশিশ। সে খুব খুশি হয়েছিল। বলছে, স্যার কি বলবো? শুধু এই কথাটাই বলেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়ায় আমরা আসলে সহি সালামতে দেশে ফিরে আসতে পেরেছিলাম, এবং সবকিছু সহি সালামতে সম্পন্ন হয়েছিল। তো আসলে যদি ভাগ্যে যদি থাকে, মানে এরকমই হয়।
যে মানুষ ভাবে একটা হয় আরেকটা। যেইভাবে সেখানে সার্ভিসটা পেয়েছি মনে হচ্ছিল যে নিজের দেশে যাচ্ছি, মানে প্লেনে চড়ে মনে হয়েছে যে নিজের দেশে যাচ্ছি, বুকটা গর্বে ভরে যাচ্ছে। নিজের দেশের মাটিতে গিয়ে তো মানে স্পেশাল একটা আমরা মানে ফ্যাসিলিটিস পাবো। আমরা তো বাইরে থেকে যাচ্ছি না। কিন্তু ভাগ্যের কি পরিহাস, এটাই হয়। আসলে আমরা মানুষ যা ভাবি তা হয় না। সোজা জিনিসটাই আসলে বাঁকা হয়ে যায়। আবার বাঁকা যেটা চিন্তা করা যায় না যেটা হবে। আর সেই সবচেয়ে বড় কথা যে ভিসা নিয়ে খুব জটিলতা ছিল। অথচ আ সেই সময় কোনো ভিসাই দিচ্ছিল না। আমি অবশ্য ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে এপ্লাই জমা দিয়েছিলাম। ১ম বার নেয়নি, ১৫ দিন পরে আবার রিএপ্লাই করেছিলাম। একজন বলেছিল। তো আল্লাহর রহমতে এক্কেবারে তারা ফোন করে আমাকে জানিয়ে দিয়েছে, একটা পয়সাও লাগেনি। সুন্দরভাবে গিয়েছি এবং সুন্দরভাবে সবকিছু সম্পন্ন করে চলে এসেছি। এটাই হলো ভাগ্য। আর আসার পরে এই হলো। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।